ওই যে ট্রেনের লাইনে ইয়ে ফেলা, বিম ফেলা, ওটা আপনি জেনে রাখুন, ওটা কিন্তু কোনো একটা জনরোষ বলে আমরা যেটাকে বলি, ওটা আদৌ নয়। বাম একটা জিনিসকে ঘিরে যেটা করতে চাইছে, এই সবগুলো হচ্ছে একটা ইন্ডিকেশন যে আগামীতে ওরা কি করতে যায়। এটা হচ্ছে অস্থিতিশীল করার জন্য একটা রাজনীতি। লেফট কি এই ধরনের আনকনস্টিটিউশনাল মিলিটেন্ট ফোর্সের ঘাড়ে চেপে তারা কিছু করতে আসছে? এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ডভাবে উঠে যাচ্ছে। না না, বাম তো একটা একটা রাউডি ফোর্স। এই যে লিঞ্চিং, এটা আজকের নাকি? এটা কার অবদান? এটা 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 বাম জমানার অবদান। এখন যদি বলতে হয় কাকে রেপ, ওখানে রেপ, এইসব কথা, সে তো মনীষা থেকে কথা শুরু হবে। কলকাতা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান ছিলেন, তার তো মৃতদেহ পাওয়া গিয়েছিল বাইপাসের ধারে। এবং ও তো তাহলে কি এখন সব এই ওরা বেশি বোঝে তো একটা সরকার সবে এসেছে, তা কতটা কখন করতে হবে তারও বোধ নেই। দুম করে করলে এইবার উল্টো কথাগুলো যখন বাইরে বেরোতে শুরু করবে, ওদের কাপড় কাচা হবে, তখন ফালতু নিজেদের দিকে টেনে আনবে ওরা। আজকের অতিথি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী প্রতিম রঞ্জন বোস। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। বারুইপুরের এই ঘটনা, আরজি করের ঘটনা থেকে এখনো পর্যন্ত আমরা কেউ বিস্মৃত হইনি। এক কথায় নতুন পরিবর্তন রাজ্যে আসার পরে আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে এই আরজি করের ফাইল। তারই মাঝখানে বারুইপুরের এই নৃশংস ঘটনা, কিভাবে দেখবেন বিষয়টিকে? দেখুন, প্রথম কথা হচ্ছে, এটাতে এই আরজি করের কথা ওঠাটা একটু অদ্ভুত। আমরা মানতে চাই বা না মানতে চাই, আপনি নিশ্চয়ই এটা মানবেন যে ক্রাইম আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। আমি কিন্তু পশ্চিমবঙ্গ, আমেরিকা আলাদা করছি না কোনো, সব এক সারা পৃথিবীতে। ক্রাইম আপনি প্রিভেন্ট করার চেষ্টা করবেন, কিন্তু তারপরেও ক্রাইম হবেই। এটা একটা সত্যি মানে একটা সত্যি জীবনের। তো এই প্রেক্ষিতে এখানে একটা যেটা ঘটে সেটা হচ্ছে যে আরজি করের ঘটনাটার প্রেক্ষিত কমপ্লিটলি আলাদা। আরজি করে যেটা ঘটেছিল, একটা সরকার 2011 সালে সে ক্ষমতায় এলো, আসার পরপরই একটা পার্ক স্ট্রিটের ঘটনা ঘটলো, এবং সেটাকে প্রথমে ছোট্ট ঘটনা বলা হলো, তারপরে বলা হলো মেয়েটার চরিত্র খারাপ ছিল। একজন এমপি বলেছিলেন, এখন ভালো তৃণমূল হয়ে গেছেন। তো তারপরে পরপর নানান ঘটনা ঘটতে লাগলো, এবং যেটা ঘটেছিল পার্ক স্ট্রিটে যারা কালপ্রিট পরে দেখা গেছিল, তাদেরকে রীতিমতো বাঁচানো হয়েছিল। মানে একজন শহরের একজন খুব নামকরা নাগরিক, তিনি দায়িত্ব নিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন। একজন ফিল্ম অ্যাক্টর ছিলেন এর মধ্যে ইনভলভড, তারও নাম উঠেছিল, আপনারা জানেন কে। তো এতগুলো জিনিসের মাঝখান থেকে, এবং তারপরে 15 বছরের ঘটনা ঘটতে ঘটতে এসে আরজি কর, এবং মানুষের তখন তৃণমূলকে মানে কোনোভাবে সহ্য হয় না। আর আরজি করের ঘটনাটাও বড় নৃশংস হয়েছিল শহরের বুকে। দেখুন, আপনি, আবারও বলছি, আপনি মানুন আর না মানুন, শহরে, কলকাতা শহরে লাইট গেলে পরে খবর হবে, কিন্তু গ্রামে গেলে পরে খবর হবে না। এটা বাস্তব। তো ঠিক একইভাবে শহরের বুকে ডাক্তার নিজের হসপিটালে রেপড, মার্ডার্ড, এবং এটার যে বিভৎসতা, এর যে ইম্প্যাক্ট, সেটা কখনোই বারুইপুর, সোনারপুর আপনাকে দেবে না একই রকম হলেও। সুতরাং আরজি কর আর ইয়েকে এক করে নিয়ে এলে ভুল হয়ে যাচ্ছে, ফার্স্টে বাদ থাকুক। এবার হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, দেখুন, ব্যক্তিগতভাবে আমি পিডোফাইলদের সহ্য করতে পারি না, মানে ওখানে আমার আর কোনো গণতন্ত্র থাকে না, সত্যি কথা। তো এই একটি বাচ্চা মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, এরপরে যেটা ঘটে যে প্রশাসন কিভাবে রিয়্যাক্ট করলো, এটাই মূল। এক্ষেত্রে প্রশাসনিক ভুল একটা ছিল, পুলিশের পক্ষ থেকে ভুল ছিল প্রাথমিকভাবে। সে যখন একজনকে ছেড়ে দেয়, তার ইমিডিয়েটলি জাম্প করা উচিত। এখন পশ্চিমবঙ্গের একটা প্রেক্ষিত আছে, পশ্চিমবঙ্গে পুলিশ এতদিন ধরে দল কি বলছে, রুলিং পার্টির লোক কি হচ্ছে, এই হচ্ছে, ওই দেখে। তো আপনি ওপর থেকে যতই চেঁচান না কেন, ওর কালচার কি একদিনে বদলে যাবে? যাবে না। তো আমি পুলিশকে দোষ দিয়ে কী লাভ হবে? সাংবাদিকরাও কি আমরা, মানে যারা, তারাও তো দেখে দেখে লিখতো। তো সুতরাং আজকে কি তারা বললে পরেই করবে? নানা রকম ব্যাপার আছে। যাই হোক, এখানে একটা ভুল হয়েছিল, কিন্তু হওয়ার পরেই প্রশাসন কিন্তু ব্যাপারটা নিয়ে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে।
যখন সেটা ওপর অবধি পৌঁছেছে। তো সুতরাং এইবারে হচ্ছে যে তাদের বিচারের ব্যবস্থা হওয়া, তাদেরকে ধরপাকড় হওয়া, এই ক্রাইমটার গোড়া অবধি যাওয়া ইত্যাদি। আমার মনে হয় সেইটা একটা সাধারণ প্রশাসনিকে, আর তার আগেই এ দোষ করেছে ও দোষ করেছে। দেখুন, সবসময়ই কিন্তু জানবেন, যখন একটা খুব ফেমাস ঘটনা ঘটেছিল ধনঞ্জয় বলে, এখন পরে আপনি জানেন যে একটা সিনেমাও হয়েছে যেখানে তাকে সে দোষী কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। তো সুতরাং একটা গণতান্ত্রিক দেশে বিচারের একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতিটা আপনাকে মানতে হবে। প্রশ্ন হচ্ছে, এই যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আবারও দেখুন আরজি করের সঙ্গে তফাৎ। আরজি করের ক্ষেত্রে বডিটা যেন একেবারে মানে কিছু একটা তাড়া পড়ে গিয়েছিল, বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। এক্ষেত্রে সেই বডির যে মেডিকেল যত রকম এক্সামিনেশন হয়, ফরেন্সিক এক্সামিনেশন হয়, সেগুলো যদি ঘটতে থাকে তাহলে আমরা বলবো যে প্রশাসন ঠিকভাবে কাজ করছে। তারপরে তাকে কোর্টে বিচারের জন্য সময় দিতেই হবে। এটা তো আর শরিয়া আইনের দেশ নয় যে কাউকে ধরলাম এই দোষী বলে তাকে মেরে ফেললাম। এক্ষেত্রে আসল খারাপ ঘটনাটা হচ্ছে এই যে একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, এটা ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন। সুতরাং এটা একটা বড় বিষয়। তবে এক্ষেত্রে যেরকমটাই যে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হলো সন্দেহভাজনকে, সিট গঠিত হলো, খোদ মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হলেন, রাজ্য পুলিশের আইজি সেখানে গিয়েছেন সিদ্ধনাথ গুপ্তা। এই যে তদন্তের অগ্রগতি, এই অগ্রগতিটাকে কিভাবে দেখছেন? এটা কি একটা পজিটিভ সাইন আমাদের বাংলার এবং বাংলা সমাজের জন্য, যেখানে গত এত বছর ধরে দেখা গিয়েছে যে এরকম কিছু ঘটনা ঘটলেই সেখানে ভিকটিম যিনি, তাকে বলা হতো তিনি প্রেগনেন্ট, কিংবা অন্যান্য অ্যালিগেশন তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো আর কি। আমরা সবাই কি চাই? সবাই চাই যে একটা সুস্থ স্বাভাবিক রাজ্য হোক। আমরা চাই আমাদের রাস্তাঘাটে অসুবিধে হলে আমরা পুলিশকে বলবো এবং পুলিশ তার প্রতিকার করবে। আমরা মারামারি করব না। এগুলো হচ্ছে খুব সাধারণ বিষয়। তো সেই জায়গার থেকে যদি প্রশাসন সঙ্গে সঙ্গে অ্যাক্ট করে, সেটাই হচ্ছে সবথেকে পজিটিভ ব্যাপার। লোকাল লেভেলে একটা ভুল হলেও হতে পারে, কিন্তু তারপরেও প্রশাসনের ওপরতলা ভুল করছে না, তারা সঙ্গে সঙ্গে সেটাতে রিয়্যাক্ট করেছে। এবার আপনি বলবেন যে এই হয়ে গেল, এখনই কি দোষীর শাস্তি হয়ে গেল, কি হয়ে গেল না, এই আমি ওর মধ্যে যাচ্ছি না। কেন? দেখুন, একটা ফরেন্সিক প্রপার টেস্ট করতেও সময় লাগে, কেমন? তো সুতরাং সেগুলো তাকে তার সময়টুকু দিতে হবে। সেটা আমি এখান থেকে যদি এজেন্ডা তৈরি করি যে এইখানে হয়েছে, এ হয়েছে, ও হয়েছে, ও খুনি, এ খুনি, এইটা ঠিক নয়। আর আরেকটা জিনিস আমি খুব খুব মানে খুব পরিষ্কারভাবে মনে করি এবং বলছি, সেটা হচ্ছে যে যখন ক্রাইম ঘটে, এই ক্রাইমের সঙ্গে দল মিলানোটা হচ্ছে সবথেকে খারাপ ব্যাপার। এখানেই যখনই আপনি দলের সঙ্গে মেলাতে যাবেন, তখনই ক্রাইমকে ওন করতে শুরু করবেন। কে ক্রাইম, কেউ বিজেপি পার্টি হোক, তৃণমূল পার্টি হোক, অমুক, কারোর কি কেউ সত্যি দায়িত্ব নিতে পারে যে একটা লোকও অমুক করবে না? পার্টির নাম যাই হোক না কেন, XYZ, কিন্তু কেউ কিছু করবে না, কেউ একটা অমুকের একটা টাকা চুরি করবে না, রাস্তা বা কিছু হবে না, মানে একটাও অন্যায়, এটা আপনি কখনো গ্যারান্টি দিতে পারবেন না। হ্যাঁ, তো সুতরাং সেই জায়গার থেকে এগুলো কেন বিচারের মধ্যে আসবে? যদি দেখা যায় যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তখন হবে। যদি দেখা যায় যে প্রকাশ্যভাবে কাউকে আড়াল করা, যেটা আরজি করের ক্ষেত্রে হচ্ছিল, খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল, যে একটা জায়গা, ক্রাইম সিন, সেখানে হঠাৎ একটা রিকনস্ট্রাকশন হয়ে গেল, একটা জিনিস ভেঙে ফেলা হলো। কি তাড়া ছিল, হঠাৎ করে কিছু লোককে এনে ঢুকিয়ে দিয়ে হামলা চালানো হলো। হ্যাঁ, ওটা তো ক্রিয়েটেড ছিল। তো এরকম তো এখানে কিছু ঘটেনি এখনো। যদি ঘটে তখন প্রশ্ন আসবে, তার আগে তো এত প্রশ্ন না। এদিকে দেখা যাচ্ছে যে বিরোধীরা, বিশেষত বাম শিবির, তারা আবার এই ঘটনাটিকে নিয়ে নানা রকমের রাজনৈতিক পোস্ট করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি এই গুন্ডা দমন যে আইনটি আনা হয়েছে সেটির বিরুদ্ধাচারণ করেছেন। তবে সেখানেই দেখা গেল যে এই যে গণপিটুনির মতন ঘটনা ঘটে গেল, হঠাৎ করে এক যুবক, সেই যুবক আদৌ দোষী কিনা তার প্রমাণ কে দেবে? এখন যদি সত্যি সত্যি তার কোনো রকম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনভলভমেন্ট নাই থাকে এই গোটা
গোটা ঘটনার ওপরে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখলাম যে ট্রেনের যে লাইন তার উপরে লোহার বিম ফেলে রেল অবরোধ করা হলো। প্রশ্ন এখানে সবার আগে একটাই, যে এই যে ট্রেন অবরোধ করা হলো, বিম ফেলা হলো, যদি কোনো দুর্ঘটনা ঘটতো, ট্রেনের এমনকি রেল আধিকারিককেও পর্যন্ত মারধর করা হয়েছে, এই এতগুলো জীবন যদি কোনো রকমভাবে বিপন্ন হতো, তার দায় কার? দেখুন, এইবারে আপনি একটা জায়গায় এসছেন, আরও ক্রিটিক্যাল জায়গায় এসছেন। ক্রাইম এবং ক্রাইমের ইমিডিয়েট রিড্রেসাল ব্যবস্থা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ক্রাইমকে ঘিরে রাজনীতি তার থেকে খারাপ জিনিস। তৃতীয় যে জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কী নিয়ে রাজনীতি, কাদের নিয়ে রাজনীতি এবং কোন ধরনের রাজনীতি। আপনাকে মনে রাখতে হবে এই বারুইপুরেই রোহিঙ্গা ক্যাম্প ছিল। আপনাকে মনে রাখতে হবে এই বারুইপুর অঞ্চলে পিএফআই, এখন ব্যান্ড আউটফিট ইসলামিক, তার ক্যাম্প ছিল এবং সেখানে রীতিমতো মার্শাল ট্রেনিং দেওয়া হতো। কেমন, আমি ইচ্ছে করে কনজারভেটিভলি কথা বলছি। এগুলো সমস্ত ইন্টেলিজেন্সের ইয়েতে এসছিল। এবার এই জায়গাটায় আপনি যদি এই মুহূর্তে দেখেন, তাহলে রাজ্যের যে সিকিউরিটি থ্রেট পারসেপশন আছে, সেগুলো খুব সবাই জানে কোথা থেকে আছে। ভারতবর্ষে মাওয়িস্টরা, তারা অন্যান্য জায়গা থেকে নকশাল সরে গেছে। পশ্চিমবঙ্গে যারা আলট্রা লেফট, তারা তৃণমূলকে জেতাবার জন্য চেষ্টা করেছিল। এখন তৃণমূল হেরে যেতে এই যে দুটো ফোর্স, দুটোই মিলিটেন্ট ফোর্স, এই দুটো মিলিটেন্ট ফোর্সকে মানে কেউ একটা নেওয়ার চেষ্টা করছে। বারুইপুরের ঘটনাতে আমার চোখে আপনি একটা জিনিস জানবেন, কোনো মব হয় না, করা হয়। ওই যে ট্রেনের লাইনে ফেলা, বিম ফেলা, ওটা আপনি জেনে রাখুন, ওটা কিন্তু কোনো একটা জনরোষ বলে আমরা যেটাকে বলি, ওটা আদৌ নয়, ওটা করা হয়েছে। তো সুতরাং এই কালপ্রিটদের সবার আগে ধরতে হবে, কারণ এরা যে রাজনীতিটা করতে চাইছে এবং বাম একটা জিনিসকে ঘিরে যেটা করতে চাইছে, এই সবগুলো হচ্ছে একটা ইন্ডিকেশন যে আগামীতে ওরা কি করতে যায়। এটা হচ্ছে অস্থিতিশীল করার জন্য একটা রাজনীতি। একটা সরকার 2 মাস এসছে, একটা নৃশংস ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা, এখন সেটার সরকার তার উপর ঝাঁপিয়ে পড়ছে যে করবার জন্যে, রিড্রেসালের জন্যে। এটাকে নিয়ে তারা একেবারে অন্য লেভেলে চলে যাচ্ছে, মানে শুরুর থেকেই তারা গিয়ার করেছে। তো এইটা যেটা ঘটবে, এটা খুব আই ওপেনার সরকারের কাছে। আমি আশা করি যে সরকার সেটা দেখছে এবং তার ব্যবস্থাটা নেবে, কারণ এই সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, কিছু জেলা আছে যেগুলো ভয়ঙ্কর সেন্সিটিভ জেলা। তো এই জেলাগুলো অপরাধপ্রবণ, অসম্ভব অপরাধপ্রবণ, এবং এখানে রীতিমতো অপরাধীদের মুক্তাঞ্চল ছিল। তো এই মুক্তাঞ্চলকে আপনি মনে রাখবেন, সরকার বদলে গেছে, অনেক হয়েছে, লোকগুলো তো আছে, হারিয়ে যায়নি তো, তারা সুযোগ খুঁজছে কিন্তু ডিসরাপ্ট করার, এবং তার পেছনে অনেক ধরনের এক্সটার্নাল ফোর্সেস আছে। আমাদের পাশেই বাংলাদেশ আছে, ভুলে গেলে চলবে না। তো সব মিলিয়ে মিশিয়ে এই লেফট যেটা করতে যাচ্ছে, একদিকে যদি আমি খুব কম শব্দে বলি, ওভার রিয়াকশন, কিন্তু তার থেকেও যেটা খারাপ সেটা হচ্ছে লেফট কি এই ধরনের আনকনস্টিটিউশনাল মিলিটেন্ট ফোর্সের ঘাড়ে চেপে তারা কিছু করতে আসছে, এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ডভাবে উঠে যাচ্ছে এবং প্রশাসনিকভাবে এটাকে দেখা উচিত। তাহলে কি কোথাও না কোথাও মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজন করার জন্য বা নষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হলো? শুধুমাত্র তাই নয়, এর পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতে পারে বলেও মনে করেন? না, ডিপ স্টেট অবধি এখনই আমার মনে হয় না এইসব এখনই আসবে। এগুলো দেখুন, সেসব ঘটনা ঘটবে, এখানে একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো এবং জায়গাটাতে ইমিডিয়েটলি আপনি জানেন যে ভারতবর্ষে পপুলেশন টু পুলিশ রেশিও কম, যা থাকার, পশ্চিমবঙ্গে আরও কম।
তো সেই এবং একটা বদলেছে পুলিশ বোঝবার এতদিন ধরে তারা একটা কালচারে ছিল, তারা ওই লোকাল কোন দাদা কি বলছে সেইগুলো বোঝবার চেষ্টা করতে গেছে। এইসবের মাঝখান থেকে একটা ঘটনা ঘটেছে এবং প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় এক্ষেত্রে লোকালি অ্যাক্টিভেটেড কিছু এলিমেন্টকে লোকালি অ্যাক্টিভেট করা হয়েছে, যারা ওই রাস্তাটা নিচ্ছে যাতে একটা বড় ঘটনা ঘটে ওখানে। এই যে পিটিয়ে মারাটা, এটা হচ্ছে একটা ঘটনা ঘটানো হলো, এবং এর পরে যেটা হবে যে যে যেগুলো সিকোয়েন্সিয়ালি আসবে বা আসার এতে, সেটা হচ্ছে যখন পুলিশ গিয়ে অ্যাকশন নেবে তখন এখানে এই যে দেখুন, আসল তো এখানে লড়াই হবে এবার মুসলমান ভোট কে নেবে, তাই না? তো মুসলমান ভোটের জন্যে আপনি দেখতেই পাচ্ছেন যে সিপিএম একেবারে মরিয়া, তৃণমূল ছিল এতদিন মরিয়া। তো এবার কি হচ্ছে, একটা ঘটনা যদি ঘটানো যায় এবং সেখানে ধরুন একজন অপরাধীকে ধরা হলো, আর সিপিএম খুব একটা ভালে তো পানি পাচ্ছে না বিরোধীরা, এই যে হকার সরানো হ্যান ত্যান এইসব ইস্যুতে তারা খুব একটা সুবিধে করে উঠতে পারলো না। সুতরাং একটা জায়গায় যদি পাওয়া যায় এবং সেটাকে নিয়ে এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি করে একটা হইচই বাঁধিয়ে দিয়ে, ধরুন পুলিশ গিয়ে কালকে একটা রিকোর্স নিল, ওখানে একটা বড় ঘটনা ঘটতো এবং পুলিশ গুলি চালিয়ে দিল, যদি এরকম একটা ঘটনা পায় সেটাকে নিয়ে লড়বে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় এখনও অত বড় বড় শব্দ বলার মতো, ডিপ স্টেট ফিপ স্টেট বলার মতো কিছু নয়, এটা একটা লোকাল গ্যাপ, প্রশাসনিক গ্যাপ। উল্টো দিকে বরং বলবো রাজ্য সরকারের যেটা উচিত সেটা হচ্ছে রাজ্য সরকার যেন একটু বেশি কথা বলছেন। এত তো কথা বলার দরকার নেই, রাজ্য সরকার অ্যাক্ট করবেন। তারা সবে এসছেন, এখনও গোটা সিস্টেম তাদের গ্রিপে নেই। বিজেপি দলের কতটুকু পেনিট্রেশন ছিল গ্রাউন্ডে, আমরা তো, আপনিও জানেন আমিও জানি, হ্যাঁ, কেউ ছিল না। হঠাৎ 4 তারিখ দেখলাম হঠাৎ সব বিজেপি হয়ে গেছে, সব অটো কেমন। তো এখন এই যে এলিমেন্টগুলো ঢুকে গেল, হ্যাঁ, সবাই বিজেপি, আপনি এখন আটকাবেন কাকে? কালকে আসছিলাম আমার পাড়ায়, দেখলাম একটা বাড়িতে হঠাৎ সেখানে কী সব ঝান্ডা মান্ডা লাগিয়ে কি একটা হচ্ছে। তো এই যে হঠাৎ করে সবাই মিলে, এ রাজ্যে এমন দুর্ভাগা রাজ্য যে এখানে আপনাকে কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো বিজেপি হয়ে নিজেদের মানে মানে এছাড়া আপনার অস্তিত্ব যেন নেই। তো সুতরাং বিজেপি না চাইলেও অনেক লোক বিজেপি হয়ে বসে আছে, এই হচ্ছে আশ্চর্য বিষয়। তো এবার এই যে বিজেপি হয়েছে, সে যে ওর মধ্যে ঢুকে পড়ছে না, সে এই সুযোগ নিয়ে কাকে দুটো ডিম মেরে আসছে। হ্যাঁ, তো এটা শ্রমিকও বলছে এখন এত কিছুর মাঝখানে। সুতরাং বিজেপি তো, সরকারের কাজটা তো সহজ না, একটা একদম ব্রোকেন ডাউন সিস্টেমকে তারা ইনহেরিট করেছে, সেখান থেকে রিকনস্ট্রাক্ট করতে হবে, তারপরে না ডেলিভার করতে হবে, তার টাইম কই? তাই জন্য আমার মনে হয় সরকারের এগুলোর থেকে শিক্ষা নেওয়া উচিত, যে এগুলো এখনও, এটা খুবই, মানে আমি ছোট ঘটনা শব্দটা ব্যবহার করতে গিয়ে করলাম না, আবার বলবেন যে ছোট্ট ঘটনা বলেছে, তা নয়। মানে আমি বলবো যে এটা কিন্তু, মানে এরকম ঘটনা তো ঘটবে, আমি আপনি নাই বা চাই, এমন হয়তো একদিন হয়তো আমিই ভিকটিম হব, সেও হবে, কিন্তু নানান রকমভাবে ঘটে ঘটনা, অপরাধ ঘটবেই। এখন সেক্ষেত্রে সরকারের কাছে এটা কিন্তু বার্তা যে তাকে আর কত ঘর গুছানো বাকি, কেন থানার পুলিশটা কেন নিল না? দোষ দিলে তো হবে না, শুধু দোষ দিলে তো হবে না, দোষ নিশ্চয়ই তার একটা প্রেক্ষিত আছে, সেগুলো রিড্রেসাল দরকার সিস্টেমের। একদমই তাই। এবং সেক্ষেত্রে আর কি একটা প্রশ্ন এখানে উঠেই যায়, সেটা হচ্ছে বামপন্থীরা এখন পুরোপুরিভাবে চাইছেন যে কিভাবে এই গোটা ঘটনার পিছনে বিজেপির একটা দায় ঠেকানো যায়। যেরকমটাই বিজেপির এক নেতা, তাকে অ্যাকিউজ করা হলো এবং বলা হলো যে তিনি এর পিছনে জড়িত, অথচ সেই নেতা মণ্ডলবাবু আর কি, সেই নেতাই দেখা গেল তাঁরই জন্য একজন সন্দেহভাজন, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যাকে জেরা করে আরও 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলো। তো এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে রাজনৈতিকরণ, এই ব্যাপারটা গণতান্ত্রিক রাজনীতিতে কতটা পরিপন্থী বলে মনে হয়? না, বাম তো একটা রাউডি ফোর্স। এই রাজ্যে যত কিছু নোংরা ব্যাপার স্যাপার তৈরি হয়েছে, এই যে পার্টি সোসাইটি তৈরি হয়েছে, হ্যাঁ, আমার মনে আছে আমি যখন সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, আমার ওই সব সময়গুলো 90-এর দশকে,
80-90-এর দশকে, তখন যদি সিপিএমের কোথাও কোনো বিরোধিতা করলেই বলতো কংগ্রেস মনে হচ্ছে, পরে ওটা হয়ে গেল বিজেপি মনে হচ্ছে। হ্যাঁ, এখানে খালি একটা মানে আমার পক্ষে নয়তো তুমি আমার শত্রু একটা তৈরি করে দেওয়া হয়। এই যে সামাজিক বিভাজন তৈরি করা, মানে বাম তারা এতটা অপরচুনিস্টিক একটা ফোর্স, যারা এককালে এ রাজ্যে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও করতো, আবার দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে থাকতো, রাজ্যে এসে কালো হাত করতো। মানে এই যে এই রাজনীতিগুলো সমস্ত রকমের আর অপরাধ। আপনি কি জানেন, আপনারা তো বোধহয় জানবেন না, 90-এর দশকে লকআপে পিটিয়ে মারা পশ্চিমবঙ্গ প্রথম 1-2-3-এর মধ্যে ছিল। 1 নম্বর ছিল কিনা আমার মনে হচ্ছিল, কিন্তু আমি বলতে গিয়েও আটকে গেলাম। 1-2-3-এর মধ্যে নিশ্চিন্তভাবে রেকর্ড চেক করবেন। এই যে লিঞ্চিং, এটা আজকের নাকি? এটা কার অবদান? এটা 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 বাম জমানার অবদান। লিঞ্চিং, রাস্তার মধ্যে পিটিয়ে মারা। কেমন? আপনি কি জানেন এই যে তৃণমূল 15 বছর থেকে গেল অ্যাসিড থ্রোয়িংয়ে, অ্যাসিড ছোঁড়া, এতে পশ্চিমবঙ্গ একদম ওপরের দিকের রাজ্য, 1-2-3-এর রাজ্য। তো এই যে সামাজিক বিষগুলো তৈরি করেছে, এগুলো কারা করেছে? মানে এখন যদি বলতে হয় কাকে রেপ, ওখানে রেপ, ওখানে রেপ, এইসব কথা, সে তো মনীষা থেকে কথা শুরু হবে। কলকাতা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান ছিলেন, তার তো মৃতদেহ পাওয়া গিয়েছিল বাইপাসের ধারে। এবং ও তো তাহলে কি এখন সব এই ওরা বেশি বোঝে তো একটা সরকার সবে এসেছে, তা কতটা কখন করতে হবে তারও বোধ নেই। দুম করে করলে এইবার উল্টো কথাগুলো যখন বাইরে বেরোতে শুরু করবে, ওদের কাপড় কাচা হবে, তখন ফালতু নিজেদের দিকে টেনে আনবে ওরা। এই 2 মাসের মাথায় আমি ক্রিটিসাইজ কতটা করব সেটুকুও তো দেখতে হবে। আমারও অনেক ক্রিটিসিজম আছে সরকারের এগেনস্টে, কিন্তু সেটা করবার দ্বারা সময় দিতে হবে রে ভাই একটা লোককে। আমি দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন এবং মানে রীতিমতো গিয়ে সেখানে বিক্ষোভের শিকার হলেন। সেখানে তিনি বললেন আমি তো আলাদা, অর্থাৎ হঠাৎ করে কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূলের থেকে তারা আলাদা হয়ে গেলেন। এইটা আমার খুব দুর্ভাগ্য। এই দলটা যে তৃণমূলের 80টা না কটা এমএলএ, 80টা বোধহয়, তো যদি 6 মাস পরে আরেকটা নির্বাচন হতো, কথার কথা, এমনিতেই আমার ধারণা 3 বছর বাদেই একটা নির্বাচন হবে পুরো দেশ জুড়ে। তো তো তখন দেখতেন এদের একটাও জিততো না, একজনও জিততো না। কেমন? যে নির্বাচনে পরপর 2টো নির্বাচনে মমতা ব্যানার্জি নিজে হেরেছে, সেই দলের রাজনৈতিক পরিস্থিতিটা সরকারের ছিল বলে টেনে বেরিয়ে যাচ্ছিল। এদের জামানত বাজেয়াপ্ত হতো সব। এখন এটা আমাদের দুর্ভাগ্য, মানে রাজ্যবাসী হিসেবে আমাদের দেখতে হলো যে এখানে, এবং বলে তো লাভ নেই, এটা তো সবাই বুঝতে পারছে যে এটা বিজেপি করেছে কাজটা। তো করে এরা এখন হঠাৎ ভালো তৃণমূল না কি একটা হয়েছে। কিন্তু এবার এতে এর মাঝখান থেকে যেটা হলো যে বিজেপি ওদের দায়টা খানিকটা ঘাড়ে নিল। আর আগামীতে এদের রাজনৈতিক ভবিষ্যৎ বলে আমি কিছু দেখি না। এদের যদি বিজেপি ঘরে দরজা খুলে ঢোকায়, সে আমি তাহলে কি হবে আমি জানি না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এগুলো প্রত্যেকটা ডিসক্রেডিটেড লোক, এদের কোনো জায়গাই নেই। অপরদিকে ডায়মন্ড হারবারের একদম মডেল সেটি হচ্ছে সেবাশ্রয় প্রকল্প। সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতির একটা খোঁজ পাওয়া গিয়েছে। পারুলিয়া বলে একটি গ্রাম, সেখানে মাটির ভিতর থেকে অনেক পরিমাণে মেডিসিনস মানে ওষুধপত্র এই সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, এই গোটা কাণ্ডের মাস্টার মাইন্ড হিসাবে তাঁরই ওই পালিয়ে যাওয়া আত্মসহায়ক সুমিত রায়কে অ্যাকিউজ করা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? দেখুন, আপনি হেলথ বললেন বলে বলছি, গত সরকারের হেলথ ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ইত্যাদি কিছু কিছু ডিপার্টমেন্ট একেবারে, মানে হেলথ পঞ্চায়েত তো একেবারে ওপরে ছিল করাপশনের অ্যালিগেশনের জন্যে এবং নানান ধরনের ইরেগুলারিটিসের জন্যে। আর মানে এখানে না মাটি খুঁড়লে, মাটিতে আঁচড় মারলে দুর্নীতি বেরোবে। একটা গোটা সরকার দাঁড়িয়েছিল সম্পূর্ণ, মানে কাটমানি সিন্ডিকেট তো সিপিএম নিয়ে এসছিল। কেমন? তো
এই সরকার যেটা আমাদের গিফট দিয়ে গেল সেটা হচ্ছে যে মানে সিপিএম সমস্ত খারাপ করে যেখানে রেখে গিয়েছিল, তারপরে যে আরও খারাপ কিছু হতে পারে সেটা আমরা তৃণমূলকে দেখে শিখলাম। যে মানে প্রত্যেকটা জিনিস এই রাস্তায় সিভিক থেকে শুরু করে ৩,০০০ টাকা ২,০০০ টাকা মাইনের যে ওই খিচুড়ি, গ্রামের খিচুড়ি সেন্টার জানেন তো, আইসিডিএস, তাতে যে রাঁধুনি বা ওদের যে কুক, তার, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি, তার যে কর্মী, ওইখানেও ঘুষ দিয়ে প্রত্যেকটা চাকরি পেয়েছে। প্রত্যেকটা গভর্নমেন্ট বেনিফিট যে যেখানে পেয়েছে সে সব কিছুর জন্যে টাকা দিতে হয়েছে, সেটা পিএমএওয়াই এর বাড়ি হোক আর অমুকের জন্যে তমুক হোক। তো এই স্কেলে প্রত্যেকটা ট্রাক থেকে জিনিস নিয়ে যাওয়ার অ্যাভারেজ রেট ছিল ডিস্ট্রিক্টের ভেতরে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট গেলেই ২ থেকে ২,৫০০ টাকা পার ট্রাক। তো আসাম থেকে অমুক যে জিনিসগুলো ঢুকতো বা ইন্টারস্টেট হলে ৭,০০০ টাকা পার ট্রাক। কিসে নেই, একটা গোটা সিস্টেমটাকে করাপ্ট করে দিয়ে গেছে। আর যেখানে ওরা যত বড় ডায়মন্ড মডেল ছিল সেই জায়গাগুলোতে তত বেশি হবে। আর গোটা রাজনীতিটা চলেছে করাপশনের ওপর, গুন্ডা দিয়ে, এক্সটর্শন, সাপ্রেশন, তার ওপর। তো ওখানে পাওয়া যাবে, এতে নতুন কি আছে?